নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া হক। আমাদের আড্ডা না সব সময় অনেক চমৎকার হয়, কারণ আমাদের সাথে অনেক অনেক বন্ধুরা যুক্ত হন জুমের মাধ্যমে। আপনারা যারা আমাদেরকে একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, নারীদের জন্য বলছি, আড্ডা দিতে চাইলে আমাদের সাথে জুমে চলে আসতে পারেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের আড্ডার টপিকটাও খুবই চমৎকার। যেখানেই থাকুন ভালো থাকুন। যেই পরিমাণে গরম পড়ছে, আমাদের সবার মন থেকে সবার জন্য দোয়া আসে যে যেখানেই যে যেইভাবে আছে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই টপিকটা নিয়ে আজকের আড্ডা, এবং আড্ডা অবশ্যই জমবে যদি আপনারাও সাথে যুক্ত হন। আবারও বলছি, জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন সোহানা হোসেন, স্বত্বাধিকারী বেলা সিনৌরা। তার পাশেই আছেন ইতি শাহিনা, সঙ্গীত শিল্পী। একেবারে শেষের দিকে আছেন মাহফুজা আক্তার, স্বত্বাধিকারী দেশি নকশি ঘর। কেমন আছেন আপনারা? অনেক ভালো, খুব ভালো আছি আমরা। খুব ভালো, মানে এই গরমে একটু স্বস্তি না? এই মুহূর্তে খুব ভালো আছি আপনাদের সাথে আবার আড্ডা হচ্ছে। এখানে এসে মানে একটু মজা লাগছে, তাই না? গরম ভুলে গিয়ে একেবারে আড্ডায় মেতে উঠবো আমরা সবাই। আগে আমরা আড্ডায় যাওয়ার আগে যে আমাদের সাথে সঙ্গীত শিল্পী আছেন একজন, এটা ভুলে গেলে চলবে না। আমরা আগে গান দিয়ে শুরু করে ফেলি। নিশ্চয়ই নাদিয়া, গান শোনার লোভ কিন্তু সবারই থাকে, তাই না? আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সবাইকে অনেক সুন্দর লাগছে। আপনাকেও লাগছে। ঠিক আছে, আমি আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, প্রয়াত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর একটি গান দিয়ে, খুব মিষ্টি একটি গান। আমার খুব পছন্দের একজন সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। আমার মানে এত ভালো লাগে, সব প্রজন্মের অ্যাকচুয়ালি, তাই না? খুবই ভালো লাগে। প্লিজ গান। আর আপু, এই চুলটা একটু সরিয়ে ফেলেন যাতে আমরা আপনার গান আরো ভালো করে শুনতে পারি। Available at Herland stores. খোলা জানালায় যে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোপাতায়নে, মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনো চায়, মনে মন থাকে না, হারিয়ে যায় খোলা জানালায়। যে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনো পাতায়নে। কি মিষ্টি না? দারুণ। মানে আড্ডার শুরুটা যদি এত মিষ্টি হয়, তাহলে পুরো আড্ডাটা কেমন কত ভালো হতে পারে, তাই না? আগে আপুর কাছে যাই। বেলা সিনৌরা, নামটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। প্রথমেই জানতে চাইবো, এই নামটা কে দিয়েছে আপনার? আমি আমার দুই মেয়ে। আচ্ছা, তারা আমার দুই বন্ধু, তাই না? বেস্ট ফ্রেন্ডস। বাহ, চমৎকার। কখন থেকে আপু বিজনেস শুরু করেছেন? আমার জার্নিটা তো 10 বছরের উপরে। ওকে। আপনার তো বুটিক হাউস আছে? হ্যাঁ, আমার স্টুডিও আছে। আর বেলা সিনোরাটা অ্যাকচুয়ালি ইটালিয়ান একটা ভাষা। বেলা সিনোরা মিনিং হচ্ছে প্রিটি লেডি। যেহেতু আমি মেয়েদের পোশাক নিয়ে কাজ করি, সব নারীরাই হচ্ছে প্রিটি। ডেফিনেটলি পারফেক্ট ম্যাচ। একদম। সো যখন আপনি ভেবেছিলেন যে বিজনেসে আসবেন, বিজনেস করবেন, হ্যাঁ, থাকে না প্রথম তো অনেক কিছু গোছাতে হয়, ওই সময় আপনাকে হেল্প করেছে কে? মানে সবচেয়ে বেশি আপনার পাশে ছিলেন কে? সত্যি কথা বলতে আমাকে কেউ হেল্প করেনি। আমি ছোট থেকে পড়াশোনার পাশাপাশি নাচ গান করতাম। ও, নাচ গান? হ্যাঁ, দুটোই মানে গান?
আমাদের আরেকটা শিল্পী আছে। মানে আমরা আসলে কি বলবো, ওই যে জায়গা বা সবকিছু মিলিয়ে নাচটা হয়তো ধাম করে ফেলতে পারি না, গানটা কিন্তু করে ফেলতে পারি। অনেকদিন চর্চা নাই তো, ওটা ব্যাপার না, এটা হচ্ছে লেডিস ক্লাবের আড্ডা। দারুণ শিল্পী পাশে থাকলে নিজেকে তো অনেক সামান্য মনে হয়। আরে না, দারুণ শিল্পীরাই হচ্ছে ইন্সপায়ার বেশি করে। হ্যাঁ, আমরা মাঝখানে কোনো এক ফাঁকে শুনে নিব। হ্যাঁ, বলে। মানে অনেক ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে আমি কিছু করব, পড়াশোনার পাশাপাশি মডেলিংও করেছি। তো খুব অল্প বয়সী লাভ ম্যারেজ ছিল, তো সেই জার্নিটাও ছিল খুব, যেটা হয় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, এটা না, প্রেম করে নিজেই বিয়ে করেছি। বিয়ে দিয়ে দাও বলবে, বলার অপেক্ষা করতে দেয়। তো যাই হোক, বাচ্চা শ্বশুর বাড়ি ওদের সাথেই থাকতাম, জয়েন্ট ফ্যামিলি, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। বাট কিছু করতে চাইতাম। দুটো যখন স্কুলে গেল 2 মেয়ে, কিছু তো করার ইচ্ছাটা প্রচন্ড মনে ছিল। তো এক সময় একটু কিছু সুযোগ হলো যে না আমি করি, কি কারণে যেন আমার হাজবেন্ডও বললো যে না তুমি এত করতে চাও তো আগ্রহ যখন এত বেশি আছে, তখন টুকটাক করো। তখন বাড়ি থেকেই স্টার্ট করলাম, তখন অনলাইনও ছিল না, তখন রিলেটিভস বন্ধু বান্ধবরা এভাবে আর কি করতে আর কি। বাহ চমৎকার। এবং আপনার এই যে শাড়িটা পরে আছেন নিশ্চয়ই আপনার, ওটা আমারই শপে, তো খুবই সুন্দর শাড়ি। এবং আমি আপনার অনেক আরো শাড়ি দেখেছি, খুবই সুন্দর, চমৎকার। থ্যাংক ইউ, চয়েস খুব ভালো, তাই না? আসবেন, খুশি হব। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, এই যে সঙ্গীতের পাশাপাশি আপনি কি অন্য কোনো প্রফেশনে আছেন, নাকি শুধু সঙ্গীত শিল্পী বলবো আপনাকে? অন্য কোনো প্রফেশনে থাকলে? অন্য কোনো প্রফেশন বলতে আমি টুকটাক একটু, যেটা আমার ছোটবেলা থেকে একটু ন্যাক বলতে পারেন, খুব আগ্রহী ছিলাম ছোট থেকে, সেটা হচ্ছে সাজানো, বউ সাজানো। পার্লারের সাথে জড়িত, দুটোই খুব ইন্টারেস্টিং। আমার মানে গান গাইতে গাইতে বউ সাজানো এরকমও হতে পারে, তাই না? বাড়িতেও সেজে থাকতাম, মাঝে মাঝে বাড়িতেও সেজে থাকতাম, ভালো লাগতো। আমার মনে হতো যে একটা মানে পজিটিভ একটা এনার্জি। প্রফেশনাল মেকআপ আর্টিস্টও, এই যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এখনো হইনি, তবে চেষ্টা করছি, একটু ট্রেন হচ্ছি একটু করে। মানে ইচ্ছে আছে। ওকে, হ্যাঁ, এটা একটা সুন্দর ইচ্ছে। এখন কিন্তু এই প্রফেশনে অনেক নারী খুব ভালো কাজ করছে, মানে আপনারাও নিশ্চয়ই জানেন, অনেকেই মানে এক্সক্লুসিভ মেকআপ গুলো নিয়ে কাজ করছে। সো আমরা আশা করি আপুরও এরকম কিছু একটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা আসলে আমার ইচ্ছেটা হয়েছিল বিশেষ করে কোভিডের সময়। তখন কিন্তু মানে থাকে না ছোটখাটো ঘরোয়া কিছু প্রোগ্রাম, হয়তো আমরা 2-4 জন আছি, তাও তখন তো আসলে বাইরে পার্লারে যাওয়ার কোনো ই নেই, বা কাউকে একটু হেল্প করছি ওই মোমেন্টে, ঠিক ওই পরিস্থিতিতে আরো মনে হচ্ছিল যে না, নিজে শিখলে আমি নিজের এটাও করতে পারবো, অন্যকেও হেল্প করতে পারবো। বাহ, চমৎকার। এখন বলেন, সঙ্গীতে হাতে খড়ি কখন থেকে? আমার বয়স যখন 5 বছর, তখন বাবার কাছে আমার হাতে খড়ি। আচ্ছা, মানে আপনার ফ্যামিলিতে কি আপনার বাবা নাকি পুরো ফ্যামিলির সবাই? ফ্যামিলির ওই সঙ্গীতের মানুষ, তবে আমার বাবার কাছ থেকে আমি এই ভালোবাসাটা পেয়েছি যে সঙ্গীতকে কিভাবে ভালোবাসতে হয়। ছোট থেকে বাবার সান্নিধ্য থেকে ছায়ানটে ভর্তি হই, ওখান থেকে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, শিল্পকলা, এভাবে যাত্রা শুরু। বাহ, চমৎকার। আপনার কোনো স্টুডেন্ট আছে? মানে অনেকে থাকে না, যখন একদম অনেক সিনিয়র শিল্পী হয়ে যায় তখন দেখা যায় অনেক স্টুডেন্ট চায় যাতে আমি ওনার কাছে গান শিখবো। আসলে এখনো শিখছি, ওটা ভাবার স্পর্ধা এখনো করি না। ইন ফিউচার নিশ্চয়ই হবে। ইন ফিউচার, তবে জুনিয়র যারা আছে তাদেরকে এমনিতেই তো আসলে আমরা যখন একসাথে বসি তখন অনেক গাইডলাইন আসলে বের হয়ে যায় যে তুমি একটু এভাবে করো, বা তোমার মনে হয় এভাবে করলে ভালো হবে, গলাটা ক্লিয়ার থাকবে, এই জিনিসগুলো শেখাই। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, দেশি নকশি ঘর সব কি নকশি কাঁথার কাজ হয় নাকি অন্যান্য কিছু নিয়েও কাজ করছেন? বিষয়টা এরকম না। আমি উদ্যোক্তা লাইফ আমার শুরু 2011 সালে, যখন ক্লাস 8-এ পড়ি। ওরে বাবা, ক্লাস 8 থেকে? হ্যাঁ, তখন হচ্ছে আমার মামার ফ্রেন্ড, ওনারা যেহেতু হিন্দু, দেশের বাড়ি থেকে ইন্ডিয়ান পড়ার ইনপুট মানে আনাটা ইজি ওনাদের জন্য। জি, তো ওনার মাথায় আসলো যে ও খুব চঞ্চল টাইপের একটা মেয়ে, খুব বেশি চঞ্চল, তো ওকে আমরা এখানে কাজে লাগিয়ে দিই, ও শুধু আমাদেরকে দিবে,
সাথে একটু সহযোগিতা করবে। আচ্ছা আচ্ছা। তো আমি সেখানেই ওনাদের সাথে, আমি তো তেমন একটা কিছু বুঝি না, কিন্তু পাশে থাকার চেষ্টা করি। আমি নর্মালি একদম ওনাদের সাথে 3 বছর, ওনারা প্রত্যেক মাসে আমাকে 12,000 টাকা করে দিত। আমি ওই টাকা থেকে চমৎকার এর মধ্যে দিত, আমি ওই টাকাটা আলাদাই রেখে দিতাম, আমার ফ্যামিলিকে ওটা নিয়ে করতো না। এসএসসি যখন কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমার মাথায় আসলো আমি হচ্ছে মার্কেটিংয়ে সেলসম্যানের করব। আমি গাজীপুর খান মার্কেট, মিনা মার্কেট, লেডিস আইটেমের মানে মার্কেটে 2 জায়গায় সেলসে জব করলাম, 1 বছর করে 2 বছর, মানে একটু এক্সপিরিয়েন্স নিলেন? হ্যাঁ নিলাম। সেই ক্ষেত্রে আমি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে এখানে আমার কাজ চলতেছে, এখানে আবার আমি করলাম। করার পর হঠাৎ করে হচ্ছে 2018-এর দিকে 17-এর দিকে একটা পেজ খোলা হলো আমার। পেজটা ওনাদের মাধ্যমেই খোলা, ভালোই হচ্ছে ইন্ডিয়ান নিয়ে। 21-এর দিকে দেশি পণ্য অ্যাডজাস্ট করলাম, অফলাইন অনলাইন মোটামুটি ভালো যাচ্ছে। দেশি যে পণ্যগুলো, আমি যেহেতু জামদানি, রাজশাহী সিল্ক, মুসলিম ও বাটিক নিয়ে কাজ করি, খুব ভালো মানে দেশের বাইরে পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। হঠাৎ করে 22-এর শেষের দিকে মানে 23-এর প্রথম দিয়ে আমার পেজটা, ও মাই গড, মানে একদম উড়ে গেল, একদম পুরো ভালো 70,000 একটা লাইক নিয়ে পেজটাও দাও। ও মাই গড, মানে ওই সময়টা আমি যে কি পরিমাণ ভেঙে পড়ছিলাম, মানে টোটালি বিজনেসটা করব না এরকম পজিশন ছিল। মানে এই যে 1 বছরও হয়নি, তাই না? আবার নতুন করে 2 থেকে 3 মাস একটু করার পর আবার নতুন করে একটা পেজ খুললাম, নিজেকে আবার নতুন করে গোছাইয়ে নিলাম। মানে এখন এই যে চলতেছে, হয়তো 2-3 মাস একটু মানে টাপে ছিলাম একদম, মানে এত বড় একটা পেজ, এত পরিচিত ফ্রেন্ডস ফলোয়ার, মানে আপনি শুধু অনলাইনেই আছেন? না, আমি অফলাইন জগতেও ছিলাম, কিন্তু ইদানিং অফলাইন একটু দিছি, পড়াশোনার জন্য অফলাইন একটু দিছি। না মানে ইদানিং আমি অনেকের কাছ থেকে এই কথাটা শুনছি যে পেজ অনেক ফলোয়ার্সের পেজ উড়ে গেল। মানে ওনার যে স্ট্রাগলটা, এটা আসলে রিয়েল স্ট্রাগল, যে 2-3 মাস আবারও নতুন করে স্ট্রাগল করে তারপর একটা জায়গায় আসতে হয়েছে। এই জন্য আমার মনে হয় অফলাইনটাও থাকা উচিত। আর তাছাড়া উদ্যোক্তারা তো পিছিয়ে যাবে না, হ্যাঁ একটা ভেঙে পড়বে আবার তাকে উঠে দাঁড়াতে হবে, কখনোই মন খারাপ করা যাবে না। জীবনে সমস্যা আসবেই, ওটাকে ওভারকাম করার জন্যই বেঁচে আছি। কিন্তু আমার ছোট বয়সে মানে এই পজিশনে এসে আবার ভেঙে পড়াটা আমার জন্য মনে হচ্ছে যে খুব একটা ক্রিটিক্যাল ছিল। এর মধ্যে সাপোর্ট জিনিসটা মানে কি মানে অনেকটা মানে না পেলেই বললেই চলে। মানে নর্মালি হচ্ছে গ্রামে গেলে গ্রামের মানুষের একটা প্রবাদ আছে যে কাপড় নিয়ে কাজ করে, কাপড় কি বাড়ি বাড়ি বিক্রি করে, কিছু কিছু প্রবাদ আছে, অনেকগুলা নিজেকে তৈরি করা। প্রায় অনেক উদ্যোক্তার কাছ থেকে মানে আমি এখানে বসে শুনেছি যে মানুষ মানে বিশেষ করে রিলেটিভস মনে করে আরে এই মেয়ে কাপড় বেচে, এরকম অনেকের কাছ থেকে শুনেছি যে বলছে যে আমাকে তো এইভাবে এরকম করে করে বলছে। আসলে মানে যে কোনো প্রফেশন অনেক মানে ছোট করে দেখে অনেকে, আসলে এগুলো তো ছোট করে দেখা যায়। পেছনে যে কষ্টগুলো, আমি একটা কাজ করছি সেটা বাড়ি বাড়ি গিয়ে করছি নাকি আমার বাড়িতে করছি না শোরুম করছি না কোনো 24 তলা বিল্ডিং এ করছি, সেটা ইম্পর্টেন্ট না। সেটা ইম্পর্টেন্ট না, আমার নিজের একটা পরিচয় তৈরি করছি, আমি যে নারী, আমার নিজের একটা পরিচয় আছে, আমি কারোর উপর ডিপেন্ড না, এটা আমার ডিপেন্ড না, আমি একজন মানে যেখানেই আছেন যেভাবে আছেন ভালো আছেন, তাই না? এটা হচ্ছে মেন কথা। আমি অনেকের আমার মাধ্যমে অনেককে ভালো রাখতেছি, এই যে এটা হচ্ছে মেন কথা। আমরা আড্ডায় যাব, একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসি। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. আবারও ফিরে এলাম নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, কারণ আড্ডাটা শুরু হয়েছে একটা সুন্দর গান দিয়ে। আমরা একটু একটু করে গান অবশ্যই শুনবো। তার আগে বলি, আপনারা যারা জুমে জয়েন হতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে, এবং যখন আসবেন তখন ফোনটা অবশ্যই এভাবে ধরে কোনো একটা স্ট্যাবল জায়গায় রাখবেন। আর যখন জয়েন করবেন ক্যামেরাটা দয়া করে অন রাখবেন। ক্যামেরা অফ রাখলে আপনাদেরকে আমরা অন এয়ারে আনতে পারবো না। আরেকটা বিষয় বলে দিই, যখন দেখা যাবে অন্য একজন কথা বলছে তখন অবশ্যই আপনি মিউট করে রাখবেন, কারণ অনেক কেওস হয়ে যায় পরে দিয়ে। সো তাড়াতাড়ি জুমে চলে আসুন, আড্ডা দেওয়ার জন্য আমাদের বন্ধুরা আপনাদের সাথে ওয়েট করছে। আচ্ছা আপু, এই যে
একটা গান আছে না, যেখানেই যাও ভালো থেকো? হ্যাঁ, সুন্দর গান, খুবই খুবই জীবনের নাটকে ছিল। এক্স্যাক্টলি। সো আমরা আসলে সবার জন্য এটাই চাই, তাই না? যখন যখন কেউ বিদায় নেয় যে হ্যাঁ ভালো থেকো, সুস্থ থেকো, আসলে আমাদের সবার মন থেকে এটা চলে আসে, তাই না? তো আমি জানতে চাচ্ছি, আমরা আসলে অনেকের জন্য ভালোও থাকি, আবার আপনার জন্য ভালো আছে এরকম মানুষও অনেক আছে, আপনার পরিবারে আছে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে আছে, থাকে না আমাদের কোনো কথায় ইন্সপায়ার্ড হলো, সে কিন্তু ভালো আছে, এই একটা ছোট কথাই কিন্তু ভালো থাকে। সো আপনার কাছ থেকে শুনতে চাই আগে, আপনি কাদের জন্য ভালো আছেন? প্রথমে বলবো আমার মেয়েদের জন্য। আমার মেয়েদের বাবা যখন মারা যায় তখন আমি অনেক আপসেট হয়ে গিয়েছিলাম, বাট তখন ওদের বয়স কত ছিল? একজন 13 বছর আর একটা 7 বছর, 13-14 হবে বড়টা বোধহয়, 7 বছর। আর তখন আমি অনেক সেই সময়টাতে আবার আমার বাবা আর আমার ছোট বোনও মারা যায়। আমি আবার ছোটবেলা থেকে একটু আদরের ছিলাম, আমি এত প্রিয় লোক যাওয়াটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। মানে পর হ্যাঁ। আপনার ছোট বোন কিভাবে মারা গেল? ক্যান্সার। মানে আমরা 2 বোনই। তো ও মারা গেল 15 সালের 20 জানুয়ারি, বাবা মারা গেল জুনের 20 জানুয়ারি, আবার 15 সালের জুনের দিকে। হ্যাঁ, আর 16 সাল ফিরে আসলো 31 পরে। ঠিক আমার ছোট বোনের প্রথম মৃত্যুবার্ষিকী যখন 20 তারিখে, 12 তারিখে মারা গেল আমার মেয়ের বাবা, আমার এক্স হাজব্যান্ড। তো উনি ইয়াং ছিল একদম, আমাদের তো লাভ ম্যারেজ বলেছি আমি। তো আমি না যেন কেমন হয়ে গেছিলাম, নামাজ পড়তাম, মানে পৃথিবীতে আমার বলতো একদিন যেতে হবে, কিন্তু আমার বাচ্চারা বলতো তুমি আগের মতো হয়ে যাও। আমার হাজব্যান্ড খুব ফ্যাশন পছন্দ করতো, টিপটপ থাকা পছন্দ করতো। আমি সত্যি প্রথম 1 বছর একদম ডিপ্রেশনে ছিলাম। তারপর আমার খালারা বেঁচে আছেন, কাজিনরা, ওরা যখন আমাকে নিয়ে স্টেপ ফেললো, নতুন লাইফে যাও তুমি, তোমার বাচ্চারা, এভাবে থাকলে তুমি বাঁচবা না। তো আমি চিন্তা করলাম বড়দের কথা তো একবার শুনি নাই, এবার আমার শুনতেই হবে। তো আমি শুনলাম এবং আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। আর এখন আমি সাপোর্টও পাই সব কাজের, মেয়েরা এখন বড় হয়েছে, আর ওরা ভালো থাকলে তো আমি ভালো থাকি, সেটা একটা ক্ষেত্র, এটা পার্সোনাল লাইফে। আর নাদিয়া আপা, আপনি যে কোনো ক্ষেত্রে চিন্তা করবেন যে আমাদের কিন্তু অন্য ভালো থাকলে ভালো লাগে, সেটা খুব একটা ব্যাপার, সেটা বাড়ি থেকে আপনি শুরু করেন না কেন, আপনাকে ভালো থাকতে হবে। আপনি ভালো থাকলেই আপনার পাশের মানুষটা ভালো থাকবে। একদম সত্যি কথা। আপনি পজিটিভ থাকলে ভালো রাখতেও পারবেন তখন। হ্যাঁ, আমি নিজে সুস্থ সুন্দর থাকলে অন্যকে ঠিক সেটাই দিতে পারবো। একদম। হ্যাঁ, এবং আমার কর্মস্থানে আমি ভালো থাকলে আমার বিজনেস ভালো হবে, আমার স্টাফরা ভালো থাকবে, আমার মডারেটর ভালো থাকবে, ক্লায়েন্ট ভালো থাকবে, বারবার আসবে আমার কাছে। কিন্তু যখন আমি ভালো থাকবো না, তখন আমার বাড়ি থেকে শুরু করে 4-5টাই বন্ধ হয়ে যাবে। এটা একদম সত্যি কথা, তাই না? আর ভালো থাকার আমার কাছে যে শুধু শুভ কামনা তা না, আরো 3-4টা শব্দ আমি ব্যবহার করতে চাই। একটা হচ্ছে স্বার্থপর হওয়া যাবে না, আর একটা হচ্ছে সবসময় আপোষ করার মেন্টালিটি থাকতে হবে, আর একটা হচ্ছে আপনি যখনই ভালো থাকতে চাচ্ছেন আপনি নিজেকে ভালো রাখতে হবে। একদম, তাই না? আর একটা আমি মনে করি সুস্থ থাকতে হবে, সুস্থ সুন্দর থাকতে হবে। আর নিজেকে ভালোবাসলে আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। এটা একদম সত্যি কথা। আপনি নিজেকেই ভালোবাসেন না তো পাশের লোকটাকে কি করে ভালোবাসবেন? দেখা যাবে অ্যাকচুয়ালি টক্সিক হয়ে যায় মানুষ, এবং এই টক্সিসিটি আসলে ছড়িয়ে দেয়। টক্সিসিটি খুব তাড়াতাড়ি ছড়ায়, তাই না? এটা হয়তো খেয়াল করেছেন, আমরা প্রত্যেকজন দেখেছি টক্সিক পিপল আশেপাশে থাকলে আপনি খুব হাসফাস ফিল করবেন। আর যখন দেখবেন যে এত পজিটিভ মাইন্ডের কোনো মানুষ যদি আশেপাশে থাকে, এমনি এমনি আপনার খুশি লাগবে, নেগেটিভ চিন্তাটাও চলে যাবে। হ্যাঁ, আপনি নিজে পজিটিভ ভাবতে চেষ্টা করুন। একদম। আর ভালোবাসা এমন একটা জিনিস, আপনি যতই দিবেন ততই বাড়তে থাকবে। সেটাই,
তাই না? হ্যাঁ, অবভিয়াসলি এটা পিওর হতে হবে। আপনি কিন্তু বুঝবেন আপনাকে কোন মানুষটা, আপনার বন্ধু সার্কেলে হোক, আপনার স্টাফদের মধ্যে হোক, কোন মানুষটা আসলে মন থেকে ভালোবাসে বা মন থেকে স্নেহ করছে। আর মনটা ভালোর ব্যাপারটা আপনি কি করে বুঝবেন? আপু গানটা করলো, এখন আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের সকলেরই ভালো লাগবে, হ্যাঁ খুব ভালো। কিন্তু এখন যদি আমাদের কারো একজনের মুডটা খারাপ থাকতো, মানে এত সুন্দর গানটা কিন্তু এনজয় করতে পারতাম না। কারণ কি, আমি নিজেই তো ভালো না, ওনার ভালো মন্দ নিয়ে ভাবার টাইম নাই আমার। কিন্তু আমি যখন ভালো থাকবো আরেকজনকে ইজিলি আরো উৎসাহিত করতে পারবো। একদম। ইতি আপুর কাছ থেকে একটু জেনে নেই, আপু যেটা বলছে, আপনি যখন ভালো থাকবেন তখনই কি অন্য আরেকজনকে ভালো রাখতে পারবেন? আপনি কতটুকু একমত ওনার সাথে? আসলে আমি প্রথমে আপুর কথার প্রসঙ্গে বলি, ভালো থাকাটা, ভালো রাখাটা এটা মানে একেবারে সম্পূর্ণভাবে মানসিক একটা ব্যাপার, এবং এই ব্যাপারগুলো আসলে ফ্যামিলি থেকেই মানুষ প্রথমে গ্রো করে। হ্যাঁ, খুব ইনেট একটা ব্যাপার, যেটা আমরা আসলে জন্ম থেকে কিছু কিছু জিনিস আমাদের সাথে থাকেই। হ্যাঁ, ওটা আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না, অলরেডি অভ্যাসে পরিণত হয়ে যায়, যেটা আমাদের অভ্যাসের সাথে মিশে যায়। পরিবার যখন আপনি যে পরিবারে বেড়ে উঠছেন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ওখান থেকে তো আপনি শিখছেন সবটাই। অ্যাকচুয়ালি স্কুলের যে বড় স্কুল কিন্তু আপনার পরিবার, একদম পরিবার। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে ভালো থাকার যে ব্যাপারটা, বাবা মার কাছ থেকে আমরা কিন্তু দেখেছি বাবা মাদের বেড়ে ওঠাটা, ছোট থেকে কিভাবে জীবনযাপন করেছেন, আমাদেরকে কখন কোন ব্যাপারগুলো বলছে যে এটা এভাবে করো বা এটা এখন ছেড়ে দাও। এই যে এই ব্যাপারগুলো, পেশেন্সটা কিন্তু আস্তে আস্তে আমরা তাদের কি বলবো, তাদের সান্নিধ্যে গিয়ে এই যে আমরা ধারণ করি, ধৈর্যটা, ওখান থেকে কিন্তু এই মানে ওতপ্রোতভাবে অনেক কিছু জড়িত। একদম। ভালো থাকাটা একটা ছোট্ট দুটো শব্দ, কিন্তু এটার মানে ইমপ্যাক্ট অনেক, ইমপ্যাক্ট অনেক। একদম সত্যি বলেছেন। হ্যাঁ, যে কোনো সমস্যা আসবে সেটাকে আমরা যেন ওভারকাম করতে পারি, সমস্যা ছাড়া তো আসলে কেউ নেই। একদম না। আর নাদিয়া আপনি দেখবেন আমরা চারিদিকেই আছে, আবার সমাধানও করার চেষ্টা করতে হয়। রিসেন্টলি আমি খুব এই জিনিসটা খুব মানে আমি খেয়াল করি, দেখছি অনেক সময় ফেসবুক খুলে যে ডিপ্রেশনটা অনেক বেড়ে গেছে, অনেক বেশি। মানে এটা আমরা আসলে জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আগে জানতে পারতাম না। আগে মানে আমরা আগে ছোট থেকে বড়, আগে প্রচারটা ছিল না। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটাই বলছি। হ্যাঁ, বলেন। তবে এই ডিপ্রেশনটা কিন্তু মানে কোনো এটা কিন্তু কোনো মানে অনেকে মানে এই খুব হালকাভাবে নেয় বা খুব একটা সহজভাবে নিতে চায় না, পাত্তা দিচ্ছে না। এটা আসলে কোনো ব্যাপার না, আসতেই পারে। হ্যাঁ, সমস্যা থাকবে, আবার এটা সমাধানও আছে। তো ওইটা চিন্তা করলে কিন্তু যে না, আমি ওভারকাম করতে পারবো, এই তো আর কয়দিন পরে আমার এটা হয়ে যাবে। এই ব্যাপারগুলো আসলে মন থেকে আসলেই কিন্তু একটা মনের একটা জোর বাড়ে। একদম একদম সত্যি কথা। আপু, আপনার কাছে আসি, আপনি কি মনে করেন যে ভালো থাকতে হলে কোন কোন জিনিসগুলো আসলে ফলো করতে হয় বেশি? যেমন আপু 4টা ব্যাপার বলেছে, আপনার কাছ থেকেও জানতে চাচ্ছি আপনার ভাবনাটা আপনার মতো করে একটু শুনুন। আমি ভালো থাকার বিষয়টার ক্ষেত্রে সর্বপ্রথমই করি মানসিক কুল রাখা, মানসিকভাবে। হ্যাঁ, মানসিকভাবে। কারণ প্রফেশনাল ভাবে আমরা অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হই, সেই ক্ষেত্রে আমি যদি মাইন্ডসেটটা কুল না রাখি, আমি সেখানে ভালো থাকতে পারবো না। আমি যে কাজটা করতে গেছি সেটা ওকে করে আসতে পারবো না। হ্যাঁ, কারণ তখন আমার মাথা গরম হবে, আমি নিজেই ভুল করব। এটা একদম সত্যি। আমরা প্রফেশনাল জগতে এটা বেশি ফলো করি, কারণ ব্যক্তিগত লাইফ, প্রফেশনাল লাইফ দুটাই আলাদা। একদম দুটাই আলাদা। তো আমি ভালো থাকতে গেলে সর্বপ্রথম করে আমার মাইন্ডসেট রাখতে হবে। দ্বিতীয়টা আরেকটা হচ্ছে কারো কথা রেগে যাওয়া গেলে হবে না, মানে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়, তার মধ্যে হচ্ছে এটা আরেকটা। হ্যাঁ, আপু বলছিল যে আপুসের ব্যাপারটা আমরা যেন আপুস করি, মানে আমি ঘুরে ফিরে এটাই বলবো যে পরিস্থিতি বুঝে আমাকে আপুস করতে হবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় আপুস করতে করতে ওই যে থাকে না, অনেকের আসলে পেয়ে বসে যে ওকে, এটা খুব বেশি হয়। এইটা নিয়েও শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আরেকক্ষণে আসছি। Available at Herland stores.
নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আবারও ফিরে এলাম। আড্ডা অলরেডি অনেক 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 জমে গেছে। আপনারা যারা জুমে জয়েন হয়ে আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি চলে আসবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর আসবেন শুধুমাত্র নারীরা। অনেক সময় ভুল করে পুরুষরাও জয়েন করে ফেলেন, এটা শুধুমাত্র নারীদের জন্য। আর যখন আসবেন অবশ্যই ক্যামেরাটা অন করবেন। ক্যামেরা অন করলে আমরা আপনাদেরকে দেখতে পারবো এবং দেখে দেখে কথা বলার মজাই আলাদা। আমরা তো অনেক আড্ডা দিয়ে ফেললাম, এখন একটা গানে চলে যাই, মানে সবার পছন্দের গান। কি ধরনের গান গাই? আবারও শাহনাজ রহমতুল্লাহর গান। ওকে, ঠিক আছে। শাহনাজ রহমতুল্লাহ সবার যে গানটা অনেক বেশি থেকে শুনে এসেছে, যে ছিল দৃষ্টিসীমা। হ্যাঁ, উফ, দেশ যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল স্মৃতি, তাই আমার কাঁদায়। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়েছিল স্মৃতি, তাই আমার কাঁদায়। সে হারালো কোথায় কোন দূর অজানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। মনটা ঠান্ডা হয়ে গেল, তাই না? মানে মনেই হচ্ছে না এত গরম পড়ছে ভাই, সত্যি তাই। আমার বড় মানে এখানকার টেম্পারেচার তো এমনিতেই কম আছে। আপুর গানটা শুনে, এবং সবার পছন্দের গান এটা, তাই না? সব প্রজন্মে সবাই পছন্দ করে কেন জানি, মানে কি বলবো, নাদিয়ার একটা ব্যাপার আছে। শাহনাজ রহমতুল্লাহ আর ওনার ভাই জাফর ইকবাল, আমরা বড় হয়ে ওনাকে একদম পাইনি, উনি তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু আজও কিন্তু ইউটিউবে দেখি, মানে মিস করি, মনে হয় যে স্মার্ট স্টাইলিশ, মানে সাংঘাতিক। শাহনাজ রহমতুল্লাহ সাদা কালো একটা গান আছে, আমার মনে হয় গানটা উনি করছিলেন যখন, মনে হয় যে আগের দিনের মডেল। হ্যাঁ, চলাফেরাটা এরকমই ছিল দেখতে, মানে তো আর পার্সোনালিটিও নাইস ছিল। এটাই হচ্ছে কথা, মানে নিজেকে খুব মেনটেন করতে পারে, তাই না? আমরা বলছিলাম হচ্ছে আপোষ করা নিয়ে, তাই না? মানে ভালো থাকতে হলে এবং ভালো রাখতে হলে আসলে অনেক সময় অনেক দিক থেকে আপোষ করতে হয়। কিন্তু আমার মনে হয় ওই আপোষটা যাতে এমন হয়ে না যায় যে দেয়ালে একদম পিঠ থেকে গেছে, শুধুমাত্র আরেকজনের কথা ভাববো, হ্যাঁ, আরেকজনের কথা ভেবেই নিজের ইচ্ছেগুলো, নিজের কথাগুলো বলতে পারবো না, সেটা তো হবে না, তাই না আপু? আপনি তখন বলছিলেন। হ্যাঁ, আমি মানে ইদানিং এখন ফিল করি, যেমন ধরেন, মানে আমি আগে ভাবতাম যে নিজে ভালো থাকা মানে হচ্ছে ফ্যামিলিকে ভালো রাখা, আমার ফ্যামিলি ভালো থাকলে আমি ভালো থাকবো। কিন্তু এখন ফিল করি না, আমাকে আগে ভালো থাকতে হবে, তারপর ফ্যামিলিকে ভালো রাখবো। কারণ আমি মানে এই জন্য এটা ফিল করি, ওনাদেরকে ভালো রাখতে রাখতে মানে নিজের ভালো থাকাটা মনে হারিয়ে ফেলতেছি। প্রফেশনাল জগৎ আর ব্যক্তিগত জগৎ দুটাই আলাদা। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, ওনাদের পাশে, ওনাদের ছাড়াও আমার নিজের একটা আলাদা জগৎ আছে। আমি এখন, হ্যাঁ হয়তো বয়সটা ছোট, কিন্তু প্রফেশনাল জগৎ হিসেব করে অ্যাডজাস্ট করে আমি মনে করি যে এখন আমার নিজেরও কিছু ভালো থাকা
প্রয়োজন। শুধু ওনাদের জন্য আমার পুরো সব আপোষ করে নিজের সব কিছু বিসর্জন দেওয়াটা নো। একদম একদম সত্যি কথা। মানে আমরা নারীরা এখন অনেক কিছুই করছি, তাই না? এই যে আপনি এত বছর ধরে বিজনেস করছেন, আপনি ক্লাস 8 থেকে বিজনেস শুরু করে দিয়েছেন, আপু সেই 5 বছর বয়স থেকে গান শুরু করে এখনও গানের সাথে আছে এবং সে নতুন করে কিছু করার ট্রাই করছে। সো এই ব্যাপারগুলো কিন্তু সব মিলিয়ে আমাদেরকে অনেক শক্তিশালী করে তুলেছে এবং আমরা আসলেই ট্রাই করি পরিবারকে সবসময় ভালো রাখার, তাই না? আমরা কিন্তু সবসময় এটা ট্রাই করি। দেখেন আপনি কিন্তু আসলে অনেক দিক থেকে অনেক কম্প্রোমাইজ করে এতটুকু আসছেন, আপনিও আমরা সবাই এসছি, কিন্তু তারপরে যখন পিঠ ঠেকে যায় তখন কি আর সহ্য করবেন? কখনই না। এখন এই জন্যই তো নিজে ভালো থাকার চেষ্টা, তারপর অন্যকে ভালো রাখা। মানে হ্যাঁ, আপোষ করা মানে নিজেকে হারিয়ে ফেলা। হ্যাঁ, হারিয়ে ফেলা না, অবশ্যই। আপোষ করা মানে আমি একজনকে রেসপেক্ট করছি, তা আবার আমার প্রয়োজনে সেও আমাকে রেসপেক্ট করবে। এখন হয় কি, মানে এখন অনেক জায়গায় দেখবেন যে আপোষটা সহজে করছে না কেউ। আপনি যেটা বলছিলেন ওই সময়, এইটাই সহজে কেউ করে না। এতে হয় কি, আস্তে আস্তে দ্বন্দ্বটা বেড়ে যাচ্ছে, খারাপ হতে শুরু করে এবং মানুষ তখন আর ভালো থাকতে পারে না। হ্যাঁ, দ্বিমতটা বেড়ে যাচ্ছে। অকারণেই একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, অকারণেই মনে করছে যে ও বোধহয় আমাকে নিয়ে ভাবছে। অ্যাকচুয়ালি তা না, সবাই কাজ করে, সবার মতো ব্যস্ত। এখন কাউকে নিয়ে কাউকে অপ্রয়োজনে ভাবার সময় নাই। না, একদম নাই, একদম নাই। আমার মনে হয় এই ক্ষেত্রে আপু একটু টেকনিক্যাল ইস্যুটা আসে, একটু ওইভাবে স্মার্ট ওয়েতে যদি আমি হ্যান্ডেল করা যায়, কারণ হ্যাঁ ডিল করা যায়, কারণ সেন্সেবল তো আসলে সবাই না। আমি যে চিন্তা ভাবনা নিয়ে চলি, বেড়ে উঠেছি, আমার আশেপাশে সবাই নিশ্চয়ই সেভাবে বেড়ে ওঠেনি, তাই মানে আপনি মিল পাবেন না সহজে। আপোষ আমি তার সাথেই করব যার সেন্স আছে, যার সেন্স কম, একটু নিজেকে একটু গুটিয়ে রাখাটাই ভালো। হ্যাঁ, মানে ওইভাবে তার সাথে কথা না বলাই ভালো। ওই যে আছে না, আমি যেটা ব্রেকে বলছিলাম যে আজকাল গায়ে পড়ে ঝগড়া করার মানুষ অনেক বেড়ে গেছে। সে হয়তো কোনো কারণে খারাপ আছে, হ্যাঁ, অনেকে এরকম আমি দেখেছি, সে ভালো নেই কিন্তু আরেকজনকেও ভালো থাকতে দিচ্ছে না। এরকম নিশ্চয়ই আপনারাও অনেক পেয়েছেন। যে ভালো নাই সে কখনো অন্যকে ভালো থাকতে দিবে না, একদমই না। সে নিজেই তো একটা প্রবলেম। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা সবসময় চাই যে যেখানেই থাকুক যেন ভালো থাকুক, শান্তিতে থাকুক, আমাকে বদার করো না, আমিও করছি না। এটাই। আপনি দেখেন, আপনি যখন কারো কাছ থেকে বিদায় নিচ্ছেন বা কাউকে বিদায় দিচ্ছেন, একটা কমন কথা বলেন না, ভালো থেকো, ভালো থেকো। এটা কিন্তু মন থেকে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, এই যে এই ব্যাপারগুলো সবসময় আমাদের চলে আসে, একদম সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সবার ক্ষেত্রে। এবং আপনি যখন একটা অসুস্থ অবস্থায়ও কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন, আপনার মন থেকে মানে মুখ থেকে বের হয়ে যাবে আমি ভালো আছি, কিন্তু আপনি অসুস্থ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মানে এইটা কিন্তু আমাদের একদম মানে বিল্ট ইন। এটা কিন্তু একটা পজিটিভ ভাইব। এছাড়া ব্যাপারটা হচ্ছে কি, যারা নেগেটিভ মানুষ ভালো থাকলেও বলবে ভালো নাই। আমার না ওই সমস্যাটা, বাতিটা আজকে নষ্ট হয়ে গেছে, বাতি নষ্ট করে কোনো বড় বিগ ডিল না, তার কাছে বাতি নষ্টটা অনেক মানে কঠিন মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি ভালোটা নিজের উপর। আমি ভালো থাকলে আমার পাশের লোকটা ভালো থাকবে, আমার সন্তান, আমার পরিবার, আমার কর্মক্ষেত্র, আমার আত্মীয় স্বজন। আর আমি যদি আমার সব যদি সময় খারাপ লাগে, ওটা নষ্ট, ওটা হচ্ছে, কোনোটাই তো ভালো হবে না। আর সে ভালোই থাকতে চায় না, আসল কথা হচ্ছে এটা, সে ভালো থাকতে চায় না। এক্স্যাক্টলি। ভালো থাকতে হলেও আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক কিছু ফলো করতে হয়। যেমন আমি হেলথের ব্যাপারটাতে আসি, প্রচন্ড গরম পড়ছে, তাই না? আরো বাড়বে গরম। তাতে আমরা যদি নিজেদের যত্নটা না নিই এবং ফ্যামিলির, যেমন আপনি আপনার মেয়েদেরও যত্ন নিচ্ছেন, তারাও হয়তো আপনার যত্ন নিচ্ছে, এই জিনিসটা যদি না করি, দেখা যাবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এখন তো হিট স্ট্রোক, মানে কি বলবো, একদম ওই থাকে না যেমন ইয়ে করে মাথায় টুকরি দিয়ে বিক্রি করে ফ্রুটসের মতো, হিট স্ট্রোকও তেমন ভাবে বিক্রি হচ্ছে, মানে হঠাৎ করে দেখবেন অসুস্থ হয়ে গেছে। সো হেলথের দিক থেকেও কিন্তু আমাদের নিজেদের যত্ন নিতে হবে, তাই না? আপনি কিভাবে মেনটেন করেন একটু শুনি, এই গরমটাতে আপনি কিভাবে মেনটেন করেন বলেন? বাচ্চাদেরকে আমি সবসময় মানে ওদের সামনে জুস, পানি এগুলো দিয়ে রাখি, যে তোমরা খেতে থাকো একটু পর পর। এখন খুব
হ্যাঁ কাজে লাগে। আর শরবত, পানি, হ্যাঁ পানি, জুস ওটা তো থাকে। টাইমলি খাবার, টাইমলি ঘুম, খুব বেশি মশলা জাতীয় খাবার না খাওয়া। হ্যাঁ সবজি, পাতলা তরকারি, এই তরকারি সবসময় যাতে ঠান্ডাতেই থাকে। অন্য কিছু আর চিন্তায় হিসাবে না গিয়ে আমাদের এখানে যারা ভুল করে চেষ্টা করছি। হ্যাঁ, আর যেটা অনেকেই ভুল করে, বাইরে থেকে এসে গটগট করে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে খেয়ে ফেলে। না ওটা মানে অনেক পানি খায়, ফ্রিজ থেকে পানিটা নিয়ে খায়, ওটা খুব খারাপ। এবং তারপরে দেখা যায় মানে রেস্ট না নিয়ে 5-10 মিনিট রেস্ট না নিয়ে ডিরেক্ট গোসলে চলে যায়, এটা কিন্তু খুব খারাপ। ঠান্ডা লেগে যাচ্ছে। এক্স্যাক্টলি, অনেক অসুখ বিসুখ কিন্তু হচ্ছে। আমাদের জুমে বন্ধুরা জয়েন করে ফেলেছেন, নাজিয়া আপু, সোনিয়া আপু দুজনেই চলে এসেছেন। আমরা অবশ্যই আপুদের সাথে আড্ডা দিব। একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। Available at Herland stores. আবার আমন্ত্রণ নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে অলরেডি। আমাদের বন্ধুরা আমাদেরকে জুমে জয়েন করে ফেলেছেন। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমরা অবশ্যই জুমে যাব, তার আগে আরেকটা গান। হ্যাঁ, এখন আপনার কোন আপু কিন্তু বলছিল যে না আপনি শুরু করেন অন্য একদিন। আজকে আপনি অসুবিধা নেই, আপনার নিজের গান গাওয়া হয়নি, আপনি আপনার নিজের একটা গান। আমার রিসেন্ট একটি গান এসেছে ভ্যালেন্টাইন্স ডেতে। গানটার টাইটেল ছিল খুদা জানে। আমি এবং কলকাতার সঙ্গীত শিল্পী রাজ বর্মন আমরা করেছিলাম। ওইটার একটু গাচ্ছি। হালকা হাওয়া গায়ে দিন ফিরে তাকায়, আজকে তোকে খুব মন চোখে হারায়। এই যে ভালোবাসা, আসছি কাছে দুজন, ভাসছি ভালোবাসায়। এই তো জীবন, খুদা জানে, খুদা জানে, খুদা জানে, খুদা জানে। বাহ, কি মিষ্টি কণ্ঠ, খুবই সুন্দর। আমি একটু জুমে চলে যাই। নাজিয়া আপু, শুনতে পাচ্ছি না। আমি তো আনমিউট। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। গুড মর্নিং। কফি কই? কফি এই যে আছে না? বাহ, চমৎকার। যেখানেই আছেন ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বাহ, কাদের জন্য ভালো থাকা হয় একটু জানতে চাই। তোমাদের জন্য। এই যে এটাই শুনতে চেয়েছিলাম। আপুর জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। আপু যেদিন লেডিস ক্লাবের প্রোগ্রামে এসেছিল আমার সাথে দেখা হয়েছিল। ও, সেদিন আমি অন্য একটা প্রোগ্রামে এসেছিলাম। আছে আপনি একটা ওই যে অন্য আরেকটা আমাদের আরেকটা শো, শপিং জোন। হ্যাঁ ইয়েলো শাড়ি পরেছিলেন আপনি ছিলেন। বাহ, চমৎকার, কি সুন্দর দেখা হয়ে গেল আবারও। হ্যাঁ আপু, আপনার কাছ থেকে জানতে চাই ভালো থাকার টিপস গুলো আপনার কাছে কি কি? মানে এক একজনের কাছে তো আসলে এক এক রকম। আপনি কিভাবে ভালো থাকেন? তো নেক্সাস লেডিস ক্লাব ইন দ্য মর্নিং, বাহ, এটা আমার একটা ভালো লাগার ঔষধ। এটা সত্যি কথা বলছি, আমি কিন্তু এমনি বলছি না। এটা আমাকে খুব কাজে, মানে এটা খুব কিভাবে যে আমাকে ইফেক্ট করছে সেটা এই যে লাইভ যে তোমাদের সাথে আমি বসতে পারছি, একটা শেয়ারিং হচ্ছে ইনফরমেশন, মানসিকতা, সময়ের একটা শেয়ারিং করে কিন্তু আমরা, তাই না? হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে। এটা একটা। আরেকটা ভালো থাকার উপায় হচ্ছে আমি নিজেকে খুব বিজি রাখি। এটা বিজি রাখা ইন আ গুড ওয়ে, কাজে ব্যস্ত রাখা, অফিসের কাজে। এবং আমি ওরকম স্বাস্থ্য সচেতন কেউ না, কিন্তু ধরো একটু জিমে যাওয়া, ওখানে আরো মানুষজনদেরকে আমি দেখি যে হাউ দে আর ডেডিকেটিং দেয়ার লাইফ টুয়ার্ডস দেমসেলভস। এই যে আপা বললেন না, যে সোহান আপা বললেন না যে নিজেকে
অনেকটা স্বার্থপর হতে হবে না এরকম আমরা বলি। তো আমি আবার ইতি আপার সাথে একটু একমত যে মাঝে মধ্যে না একটু স্বার্থপর হতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কারণ ওই যে নিজেকে ভালো রাখার ব্যাপারে একটা স্বার্থপরতা চলে আসে। ওটা আসতেই হবে, ওটা অ্যাকচুয়ালি আসতেই হবে। এটা আমি লাইফে একটু দেরিতে বুঝেছি যে স্বার্থপরতাটা আসলে আরো আর্লি হলে আরেকটু ভালো হতো, মানে আরো আগে থেকে ভালো হতো আর কি। আরেকটু আপু নিজেকে ভালোবাসাটা কিন্তু স্বার্থপরতা না। এভরিথিং হ্যাজ ইটস ওন টাইম। আমি এটা বিলিভ করি। হ্যাঁ, সময় অনেক বড় ব্যাপার, কিন্তু আমি তো বলি টাইম ইজ দ্য বস। টাইম ইজ দ্য বস একদম। এবং আমি 10 বছর আগে যেটা মানে দুঃস্বপ্ন ছিল, এখন 10 বছর পরে সেখানে এসে আমার মনে হচ্ছে আমি আসলে এভাবে আরেকটু আগেই ভাবলেই পারতাম। হ্যাঁ, এতটা আরেকটু নিজের দিকে আরেকটু নজর দিলেও হয়তোবা দুঃস্বপ্নটা হতো না, মানে দুঃস্বপ্নটা একটা সুন্দর স্বপ্ন হতো। এটাকে আমি দুঃস্বপ্ন মনে করতাম না। ওই সময় যেটা আমার কাছে দুঃস্বপ্ন মনে হতো আসলে সেটা হতো না। শুধুমাত্র নিজের উপরে ফোকাসটা আনতে আমি দেরি করেছি, এটা আমি একদম সত্যি কথা বলছি। যাক, শেষমেশ তো আসলো। হ্যাঁ, শেষমেশ যখন আসলো, এই যে তুমি বলছিলে না টক্সিক মানুষের সাথে বা টক্সিক সিচুয়েশনের মধ্যে থাকলে আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা কোথায় আছি। এই জিনিসটা আমরা বুঝতে পারি, এই রিয়েলাইজেশনটা হতে হতে দেখা যায় একটা লুপের মধ্যে পড়ে যায়। এই রিয়েলাইজেশন হতে হতে দেখা যায় একটা লুপে পড়ে যায়, একদম লুপে পড়ে যায়। এবং আমি আবার ওই মানুষ না যে মানুষ কি ভাবলো, সমাজ কি ভাবলো সেটা নিয়ে কিন্তু আমি খুব সেই মাথা ব্যথাটা আমার নাই, সেই মানসিকতাটা কেন যেন আমার ভিতরে নাই। আমি খুব নেগেটিভ ভাবে বলছি না, আমি পজিটিভলি বলছি, মানে এটা খারাপ ভালো কিছু জানি না, এটা আমার ছোটবেলা থেকেই নাই। যেটা আমার কাছে মনে হয় এটা আমি এখন আমার করতে ইচ্ছা করছে না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, সেখান থেকে আমি একটু রিজাইন করে ফেলি আর কি। এটা আমার অভ্যাস। বাহ, হাই ফাইভ, এটা আমারও অভ্যাস। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপা, সোনিয়া আপার কথা যেন কে বলছে? সোহানা আপা। হ্যাঁ হ্যাঁ, সোনিয়া আপা আপনার কাছ থেকেও একটু শুনি যে ভালো থাকতে হলে আসলে কি করা উচিত। শুভ সন্ধ্যা। সোহানা আপা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো দেখে। ভালো থাকার জন্য অনেক কিছুই করতে হয়। ভালো থাকার জন্য প্রথমে নিজেকে ভালোবাসতে হয়। অ্যাকচুয়ালি আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি তাহলে তো অন্য কাউকেই ভালোবাসবো না। আর এই কারণে নিজেকে ভালো রাখার জন্য নিজেকে প্রথম ভালোবাসবো, তারপর আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি, খারাপ থাকার কোনো কারণ নাই। তারপরে আমার নেক্সাস টেলিভিশন আছে, এই যে এখানে বসি বন্ধুদের সাথে আড্ডা দেই, আপনাদের হাসি মুখ দেখি, আর খারাপ থাকার তো কোনো কারণই নেই। খারাপ থাকবো কি করে? একটু মুখ এমন করে রাখলেই সবাই ওই অ্যাড আসলে বলবে কি হয়েছে তোমার, মন খারাপ কেন? তখন আপনি বলবেন দিস ইজ মাই রেস্টিং ফেস। এই কারণে আর খারাপ থাকি না, অলওয়েজ ভালো থাকি, অলওয়েজ ফাইন। বাহ, ধন্যবাদ, অনেক ভালো লাগলো। রেবেকা আজম আপু, এত নাড়াচাড়া করছেন কেন? কই আপনি? আপনাকে ধরে রাখতে ইচ্ছে করছে, এই যে নড়বেন না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি অফিস কাজে ব্যস্ত ছিলাম, তাই এখানে চলে আসলাম একটু কথা বলার জন্য। মনটা একদম ছুটে চলে আসছে। বাহ, শুভ সন্ধ্যা সব। শুভ সন্ধ্যা আপু। ভালো আছেন কিনা বলেন? খুব ভালো আছি, আপনাদের দেখে মনটা আরো ভালো হয়ে গেছে। মানে এটাই খুব ভালো লাগে যখন আমরাও সবাই যখন কোনো কারণ হই ভালো থাকার, তাই না? এটা আসলে খুব ভালো লাগে। আপনার কাছ থেকে একটু শুনি যে ভালো থাকতে হলে আপনি কি কি টিপস ব্যবহার করেন, বলেন। আমি বলতে গেলে বলবো সর্বপ্রথম আমি যেটা করি সেটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখতে চাই। বাহ, এটা মোটামুটি সবার মধ্যে আছে, এবং আসলে নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু আমরা হ্যাপি থাকি। হ্যাঁ, বলেন। এক আর দুই হচ্ছে, 2 নাম্বার যেটা করি আমি প্রতিদিন নিজের জন্য অন্তত আধা ঘন্টা সময় হলো নিজেকে একা রাখার চেষ্টা করি। ওয়াও, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। বাহ। 2-3 আমি আমার পরিবারকে সময় দিতে খুব পছন্দ করি এবং ওদেরকে নিয়ে থাকতেও আমি খুব ভালো থাকি। এই
বড়দিনে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, আর নেক্সাসকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে মিস করি যখনই মনে হয় আজকে আমার এটা বুঝতে। এই জন্য লেডিস ক্লাবের আড্ডা কিন্তু প্রতিদিনই থাকে আপনাদের কারণে, যাতে মিস না করেন। আমাদের কারণে আপনারা ভালো থাকেন, আপনাদের কারণে আমরা ভালো থাকি, আসলে এটা ভাইস ভার্সা, তাই না? হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ। খুকু আপু, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুবই ভালো আছেন, কথা কি সত্যি? আলহামদুলিল্লাহ। মানে এভাবে বলবো না, ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা বলেন। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা বলেন, মানে ভালো থাকার রিজন গুলো বলেন আপনি। আমার রিজন গুলো হচ্ছে কি, যে সবার সাথে মিল আছে। যেমন নাজিয়া আপা যেমন বললো, নিজেকে চিন্তা করার সময়টা একটু দেরিতে নিয়েছে, আমিও তাই করেছিলাম। মাঝখানে প্রায় 10-15 বছর আমি নিজেকে নিয়ে ভাবি নাই, অনেক ডিপ্রেশনে ছিলাম, টেনশনে ছিলাম। তখন ভাবতাম যে এটাই কি লাইফ। একটা পর্যায়ে যখন বুঝলাম যে আসলে আমি আমাকে যদি ভালোবাসি, আমি যদি আমাকে ভালো রাখি, তাইলেই আমি সবসময় ভালো থাকবো। এবং সেই পর্যায়ে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। পরিবারকে সময় দিতে ভালো লাগে, সময় দেই। আর সবচেয়ে বেশি আমি গ্রেটফুল আমার ফ্রেন্ডদের উপরে। আমার কলেজ ইন্টার লাইফের ফ্রেন্ড, আমার গ্র্যাজুয়েশন লাইফের ফ্রেন্ড এবং আমার স্কুলের ফ্রেন্ড, এদের সাথে যখন আমার যোগাযোগটা হয়, প্রতি মাসেই 3-4বার করে একটা প্রোগ্রাম থাকে, কারো না কারো বাসায় একটা আড্ডা হয়। এটা আমি মনে করি কি লাইফকে রিচার্জেবল করে। মানে আমি খুব ফ্যামিলিতে প্রবলেমে আছি বা একটা অফিসিয়াল জবে যেহেতু সারাদিন থাকি, টেনশনে থাকা লাগে, সংসার নিয়ে একটা কাজকর্মের মধ্যে ব্যস্ততা থাকা লাগে, নিজেকে সময় দেওয়ার সময়টা পাই খুব কম। একদম। তখন যখন আমি ফ্রেন্ডদের এখানে যাই, আমার মনে হয় আমি আবার 1 মাস 2 মাসের জন্য রিচার্জ দিয়ে আসি, আবার আমি নতুন আবার চলি। এইটাই আমার সবচেয়ে ভালো লাগে। চমৎকার, খুব ভালো লাগে। এটা খুব দরকার, নিজেকে ভালোবাসা, নিজেকে মানে নিজের যেটা ইচ্ছা করে সেটা করো। থ্যাংক ইউ খুকু আপু, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা আছেন, মমি আপা আছেন, রুমা আপা আছেন, আপনাদের সাথেও আড্ডা হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। Available at Herland stores. আবার আমন্ত্রণ নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের জুম আড্ডাও অলরেডি জমে গেছে। আপনারা যারা এখনও চান জুমে জয়েন করতে, তাড়াতাড়ি চলে আসুন। একেবারে শেষের দিকে জয়েন করলে কিন্তু কথা বলা যায় না, সো তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি এখন চলে যাই হাসিনা আপুর কাছে। হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। গরমটা কেমন পড়ছে? অনেক অনেক বেশি, মনে হয় না বারবিকিউ হয়ে যাচ্ছি। অনেক বেশি, অনেক গরম আপু। মানে আমাদের তো মনে করি একটু বাইরে বেরোলে বাতাস টাতাস আসছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আপনার কি মনে হয় এই গরমে যদি ভালো থাকতে হয় আসলে কি করা উচিত, একটু বলেন শুনি। এই গরমে আমি বলবো আসলে ভালো থাকতে হইলে হচ্ছে একদম প্রথম কথাই হচ্ছে একদম পাতলা সুতি কটনের সবকিছু পরতে হবে, ছেলে হোক, বৌরু মানুষ হোক, মধ্যবয়সী হোক, এবং জামা কাপড়টা একটু ঢিলে পরলে ভালো হয়, অনেক আরাম পাওয়া যায়, এটা একটা বিষয়। আরেক হচ্ছে ওই যে সব জায়গায় দেখতেছি এবং নিজেও পড়লাম, দেখলাম, জানলাম, একটা টক শুতো দেখলাম, এক ডক্টর বলতেছে ফ্রিজের পানিগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, নর্মাল পানি দিতে হবে, ডাবের পানি খাওয়া যায়, স্যালাইন পানি খাওয়া যায়, এগুলো অনেক উপকারী। এবং পট করেই মানুষ আইসক্রিম কিনে, কোকগুলো কিনে খাচ্ছে গরমের ইয়েতে, কিন্তু এটা করা যাবে না, এটা না করাটাই বেটার, যত কম করা যায় এই জিনিসগুলা। আরেকটা হচ্ছে গরমের আরামের মধ্যে আমি বলবো ঢোলা ডালা জামা পরে নিজের মতো করে বসে গান শোনো, গল্প করো, বই পড়ো, আড্ডা দাও, ঘুরতে যাও, সবকিছুতেই আনন্দ আছে, কিন্তু নিজের মতো করে নিতে হবে। একদম গান শুনতে অনেক আনন্দ, গরম বলো শীত বলো, গান শোনা, মুভি দেখা, নাটক দেখা, এগুলা আমার দেশে এখনো ভালো ভালো নাটক হয়, কিন্তু জানো দুঃখের একটা বিষয়, কেউ টিভি দেখে না এখন, মনে হয় না, কারণ সবার হাতে হাতে মোবাইল। আমাদের দেশের এই যে সংস্কৃতি বিশেষ করে এটা অনেক অতলে তলিয়ে গেছে আমি বলবো। হ্যাঁ অনেক হচ্ছে, প্রচুর নাটক সিনেমা সবকিছু তৈরি হচ্ছে, কিন্তু টিভিটা দেখে না, ভালো জিনিসগুলি খুঁজে দেখে না। এখনো আমি দেখি যে মাঝে মাঝে আমি শুয়ে এখনো নাটক দেখি, কিন্তু রাতে কাজ শেষে আমি প্রতিদিন একটা নাটক দেখি, দেখে আমি ঘুমাই। আর আমার ঘরের সবাই বলে এই ঘুমাও ঘুমাও, তোমার না সকালে অফিস আছে। এরকম আর কি। বাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। মমি আপু খুব সুন্দর একটা টিপ পড়েছেন, খুব ভালো লাগছে দেখতে।
ধন্যবাদ আপু, খুব গরম পড়ছে তো আপু, তাই টিপটা পড়লাম মন ভালো করার জন্য। মানে টিপের উপরে সব ডাইভার্ট করে দিয়েছেন না, যে না গরম টরম বলে কিছু নাই। আপাতত আপু একটু ফ্রি আছি, কোনো কাজ নেই, কি করব বুঝতেছিলাম না, এই জন্য মনে করলাম একটা টিপ করি। একটা টিপ পরে ফেললাম, খুব ভালো লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে খুব সুন্দর লাগছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ভালো থাকার জন্য এবং ভালো রাখার জন্য আপনি কি কি করেন? ওই যে বললাম আপু, ভালো থাকতে হলে সর্বপ্রথম আগে নিজেকে ভালো রাখা। আমি সবসময় আগে নিজেকে ভালো রাখি, মানে নিজে ভালো না থাকলে কাউকেই ভালো রাখা যাবে না, পরিবারের তখন সবাইকেই বিরক্ত মনে হবে। এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে নিজেকে ভালো রাখা। নিজেকে ভালো রাখলেই পরিবারের প্রত্যেকটা সদস্যকেই ভালো রাখতে পারবো। একদম সত্যি কথা। নিজের কাজকে ভালোবাসি, কাজ নিয়ে থাকি, আর বিকেল হলেই তো আরেকটা চিন্তা, কখন জুম আড্ডায় বসবো, আড্ডা দিব, প্রিয় মুখগুলো দেখবো। হ্যাঁ, আর আমরা ব্রেকে গেলেও আপনারা কথা বলবেন, ওগুলো আমরা শুধু মুখ দেখবো। রাদিয়া পা আমি কিন্তু শুনতে পাবো না, আজকে থেকে টিপ পড়া শুরু করব। হ্যাঁ, টিপটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর লাগে টিপ পড়লে। থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগলো আপনাকে দেখে, এত সুন্দর করে সেজেগুজে আসছেন। রুমা আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি অনেক ভালো আছেন মাশাআল্লাহ। এই যে কিউটি পাইটাকে নিয়ে বসে আছেন, অনেক অনেক ভালো লাগছে। আপনি বলেন, আপনি কিভাবে আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখেন? আমি আশেপাশের মানুষজন, আমি নিজে আগে ভালো থাকি, তারপরে আমি সবসময় পজিটিভ মাইন্ডে থাকি। মানে কেউ কিছু বললে এত মাথায় নেই না, বলছে হ্যাঁ আমার ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো থাকি, কারণ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অনেক পজিটিভ মাইন্ডেড। আমার হচ্ছে মন খারাপ হওয়ার কোনো চান্স নাই, কারণ আমি একটু মন খারাপ করলে আমার মেয়ে, আমার হাজবেন্ড মানে মন খারাপ করতে দিবেই না, কোনো না কোনো ভাবে আমার মন ভালো করার চেষ্টা করবেই। এখনই আমার মেয়ে বলছে, আমার দেখে বলছে মাইটা কোন আন্টি, ও জানে যে ওর মা হয়, আমাকে সে বলছে সবগুলা এটা কোন আন্টি, আন্টির নাম কি, আমি এই জন্য এখন হাসতেছি। বাহ, ভালো ভালো। সবার থ্যাংক ইউ সো মাচ। সবার আসলে কথা হচ্ছে নিজেকে আগে ভালো রাখতে হবে, তারপরে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। এই কথাটা একদম সত্যি কথা, খুবই সত্যি। আপনি নিজেকে ভালো না বাসলে আপনি কি করে অন্যকে ভালোবাসবেন? নিজেকে বাসে না, সে পৃথিবীর কাউকে বাসে না। একদম না, একদম না। আর নিজের যে যত্ন নিবে না, সে আরেকজনের যত্ন কি করে নিবে? এই কারণে নিজেকে আগে ভালো রাখতে হবে, আরেকজনকে ভালো রাখতে হবে। যদি শিকড়টা যদি গাছটার মজবুত না হয় তো ও কি করে ছায়া দিবে? মজবুত তো হতেই হবে গাছের। হ্যাঁ, রূপক অর্থে আপনি গাছের কথায় আসছেন, কিন্তু আমি একটু জুমে যাই, আগে মরিয়ম আপুর কাছে যাই। মরিয়ম আপু, এই যে আপু রূপক অর্থে গাছের কথা বলছে, কিন্তু দেখেন আমরা গাছ কাটতে 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 পরিবেশটাকে এমন ড্রাই করে ফেলেছি, যেটার কারণে টেম্পারেচার এখন অনেক অনেক বেশি, মানে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, এবং প্রত্যেক বছর এই টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে যদি আমরা এখান থেকে কিছু না শিখি এবং কিছু না করি পরিবেশের জন্য। তো আপনার ভাবনাটাও আমি একটু শুনতে চাই। ভাবনা, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আসলে কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, সারা বিশ্বই যাচ্ছে, যুদ্ধ, আবহাওয়ার পরিবর্তন, সবকিছু মিলে। তো কিছুদিন আগে শুনছিলাম যে এবার বাংলাদেশে সবচেয়ে বেশি আবহাওয়াটা খারাপ যাবে, গরমটা। আসলে সবাই নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে, দেশকে ভালোবেসে, নিজেকে ভালোবেসে, সবাইকে ভালোবেসে আমরা কাজ করব। যেমন গাছ লাগাতে হবে, সবার আগে আমরা বৃক্ষরোপণ করব বেশি বেশি করে প্রতিদিন। আমি সেদিন বলতেছিলাম প্রতিদিন আমরা আমাদের নারী উদ্যোক্তাদের এইখানে আর কি জুমাটা সবাইকে একটা গাছ ভাগ করে দিব, যে আজকে আমরা প্রতি শুক্রবার বা একদিন ছুটির দিনে আমরা 10টা করে গাছ লাগাই চলেন আমরা সবাই। আমি ভাবতেছিলাম বলবো। বাহ, আপনি এখনই দরকার হলে অ্যানাউন্স করেন, মানে একদম যাকে এবারে বলে শুরু করবো যে আমরা এক সপ্তাহে একদিন আমরা 10টা করে গাছ লাগাই আমাদের ছাদে, ঘরে, যেখানে মাটি পাই সেখানে। একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, এবং করবেন কি, আমি বলি এটা ছবি তুলবেন, ভিডিও করবেন, এটা করে করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? তাতে হবে কি অনেকে ইন্সপায়ার্ড হবে।
হ্যাঁ মানে এটা করা উচিত, ভবিষ্যৎ প্রজন্ম আসলে কিছু পাবে না। মানে যারা বিল্ডিং করছে গাছ কেটে কেটে কোনো দিকে কিন্তু জায়গা রাখছে না, গাছের জায়গা কি রাখবে, রাস্তা পর্যন্ত নিয়ে নিচ্ছে অর্ধেক। হ্যাঁ মানুষ একটা রিক্সা যাবে, একটা গাড়ি যাবে, এরকম জায়গা পর্যন্ত নাই। আমি একটু গাছ কাটা নিয়ে একটা কবিতা লিখেছিলাম, উনি আমার কবিতাটা খুব মানে সবার খুব পছন্দ হয়েছিল কয়েক বছর আগে, যে যখন যে ছিলেন মেয়র সাহেব আনিসুল হক, ওনাকে আমি পোস্ট দিয়েছিলাম। আসলে মানে আমার বাসার সামনে এত বড় একটা বাদাম গাছ ছিল, কেটে ফেলছিল। আমি অফিস থেকে এসে দেখি কি কান্না করছিলাম জানো, আমার খুব খারাপ লাগছিল। এত বড় একটা বৃক্ষ ছিল, আমার একটা সেটা ভিডিও আছে, অনেক কিছু আছে, একদিন দিব আমি, দেখো তোমরা। কবিতাটা আমার রৌদ্র বৃক্ষের ছায়া, আমার কবিতার নাম। আজকে আর পড়ি না, তোমাদের সময় হবে না, আরেকদিন পড়বো। জি আচ্ছা, আপনি চাইলে কয়েক লাইন পড়তে পারেন আপা, মরিয়ম আপা কয়েক লাইন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন তো কাছে নাই আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পোস্ট করে দিবেন, আমরা শুনবো, পরে পড়বো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আপা, হ্যাঁ নার্গিস আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপা আনমিউট করতে হবে, আপনি মিউটে আছেন। বলছি গরম আবহাওয়ায় আমরা সবাই ভালো থাকি। হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ মরিয়ম আপা। হ্যাঁ নার্গিস আপা বলেন। আসলে এই এপ্রিল মাসের প্রচন্ড এই গরমে আমার মা আমাকে পৃথিবীতে আনছে। আর আমার মা এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি যে গাছটা রোপণ করছেন সেই গাছটা ফুলে ফলে বড় হয়েছে। এমন কোনো গাছ নাই আম্মা যে হাত দিছে সেটা মানে ভালোভাবে বেঁচে উঠে নাই, বড় হয় না। হ্যাঁ আগে কিন্তু এই যে আমাদের আগের প্রজন্মতে দেখতাম সবাই কিন্তু উৎসাহিত করতো গাছ লাগানোর জন্য, এবং আমাদের সময়েও স্কুলে এরকম মানে অনেকগুলো ইভেন্ট হতো যে আজকে গাছ লাগাবো, মানে এরকম অনেক কিছু হতো, নিজেরাও অনেক কিছুই মানে করতাম। কিন্তু এখন দেখছি এই সব কিছু কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ আপা, নার্গিস আপা বলেন। এখন এই সময়টা আমি এখন যখন চিন্তা করি যে গরমের মধ্যে আম্মা আমাকে কেমন করে বড় করছে, কিভাবে আমাকে জন্ম দিলে, এই গরমের মধ্যে কিভাবে আমি বড় হয়ে উঠছি। আর যখন এই গাছের প্রসঙ্গে আসে বা কোনো গৃহপালিত কোনো জীবজন্তুর কথা আসে, তখন আম্মার জন্য আমার এত খারাপ লাগে, এত ভালো লাগে যে আমার মাটা এই গরমে কখনো, আমরা তো 10 ভাই বোন, কখনোই তাকে বড় করছে এই গরমের মধ্যে কেমন করে। আমি তো একদম বাথরুমের মধ্যে বলতে গেলে হয়েছি, একদম মানে কি বলবো। আব্বার সরকারি কোয়ার্টার গুলো ছিল, বড় বড় কোয়ার্টার ছিল। তারপরে ওইখানে আম্মা তো অনেক দূরে যেতে পারতো না, এক সাইড করে হচ্ছে থাকতো, আমাদের বাথরুমটা ছিল, যার ফলে আম্মা ঘরের এক পাশে একটা রুমটাই বাথরুম বানায় ফেলেছে। আর গরম প্রচন্ড, আম্মা এত দূর যাবে, আম্মা বলছে না আমি থাক এখানে করি। আর ওই সময়টা আম্মা জানে না যে আমি হব, হ্যাঁ বাথরুম পানিটা দিয়ে গোসল করতে যাবে, আর আমি মানে আল্লাহ আমাকে নিয়ে আসছে, আর সাথে তারপরে আর যে গরম সবকিছুই ছিল। আম্মা বলে মানে এই অবস্থায়ও আপনার মা আপনাদেরকে ভালো রেখেছেন, 10 ভাই বোন। থ্যাংক ইউ সো মাচ। একটা বিরতি নিয়ে এসে আবার আড্ডা দিব। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে, এবং বলতে হচ্ছে এটাই আমাদের শেষ পার্ট, এখানেই আমাদের আড্ডা শেষ করতে হবে। তার আগে আমি একটু মুক্তি আপুর কাছে চলে যাই। মুক্তি আপু আনমিউট করে ফেলেন। কেমন আছো সুন্দরী? অনেক সুন্দর লাগছে তোমাকে। খুব ভালো আছি আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন। পান খাচ্ছেন? বোঝা যাচ্ছে, ওই যে পান খেতে খেতে ভালো আছে। নাদিয়াকে দেখে আমাদের গরম কমে গেছে। নাদিয়া তোমাকে দেখে আমাদের গরম কমে গেছে, ঠান্ডা লাগছে। আমার খুব শান্তি লাগছে এখন। এখান থেকে যাওয়ার সময় চিন্তা করব যে আমি একদম ঠান্ডা। থ্যাংক ইউ মরিয়ম আপু। হ্যাঁ মুক্তি আপু বলেন, ভালো থাকার জন্য আসলে কি কি করেন আপনি? এই কথাটাই চলতেছিল আড্ডায় আমাদের, বুঝছো? কালকে আমি হচ্ছে যে কোর্টে গেছি, একটা কাজ হয়েছে,
কিন্তু আর একটা কাজ হয় নাই, তো আমার খুব মন খারাপ। তখন হচ্ছে কি যে 500 টাকা আমার কাছে বাঁচছে, বুঝছো? এই 500 টাকা নিয়ে আমি সোজা বের হয়েছি, বের হয়ে একটা হচ্ছে যে আমাদের একটা কসমেটিক দোকান আছে, ওখানে থেকে হেয়ার কালার কিনছি, এরপরে পার্লারে ঢুকছি। পার্লারে ঢুকে বলবে, পার্লারে মেয়েরা হাসিছে, আপা অনেকদিন পর আপনি আসলেন। ঠিক এই তো মন যখন খারাপ এরপরে পার্লারে বললাম যে যাও তোমাদের আজকে ইচ্ছা। ওরা তো আমাকে দেখে সুন্দর করে এসি টেসি সারিয়ে মানে খুব খুশি। হাত পা ছড়ায় শুয়ে থাকেন কিছুক্ষণ, এইজন্য মজা করে পান খাচ্ছে। তারপর চুল কালার করেছেন? হ্যাঁ, তারপরে চুল কালার করছি, তারপরে এই যে মুখ ক্লিন করছি। এরপরে বলতেছে যে আপা আপনার স্কিনটা অনেকই হয়ে গেছে। তো মন খারাপ হলে আমি সেইটা বেশিক্ষণ রাখি না, ইচ্ছে মতো মন ভালো করে চলে আসছে আপু পার্লার থেকে। বাহ, আড্ডা দেই। আর এই যে মন খারাপের ভালো হওয়ার একটা জায়গা করে দিয়েছো তোমরা নেক্সাস, এজন্য নেক্সাসকে অসংখ্য ধন্যবাদ। এখনই বাইরে থেকে দৌড়ে এসে ঢুকলাম, তো আমি এটাই মনে মনে বলতেছিলাম এই তো বলবে, মুক্তা আপু এসে টুক করে ঢুকলো। হ্যাঁ, টুক করে ঢুকে গেছে। না, ভালো হয়েছে, আপনি একদম শেষের দিকে এসেও কথা বলার মতো সময় পেয়েছেন, খুব ভালো লাগলো। আমরা এখন স্টুডিওতে চলে আসি। এই যে আপু বলছিলেন না যে একটু পার্লারে চলে গিয়েছে, ওখানে গিয়ে মনটা ভালো হয়ে গেল, এটা কিন্তু খুব ভালো একটা টিপস, তাই না? আপুর কাছ থেকেও শুনি, যখন মন খুব খারাপ হয় ভালো থাকার জন্য কি করেন? ছোট্ট করে বলেন। গান শুনি। হ্যাঁ, গান শুনি। গান শুনেন? বাহ, চমৎকার। আমরা কিন্তু নিজের মতো গান শুনতেছি আর কাজ করতেছি। আজকে তো নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আমরা এতগুলো গান শুনলাম, যেতে যেতেও গান শুনবো। আর নেক্সাস লেডিস ক্লাবে এসে কেমন লাগছে বলেন? আমার নিজেকে খুব মানে কি ফিল করতেছি জানি না, আমার কাছে মনে হচ্ছে হাজারো ব্যস্ততার পরে নিজেকে মানে বেস্ট একটা সময় দিচ্ছি, বাহ, যেটা আমাদের জন্য খুব প্রয়োজন। হ্যাঁ, এটা একদম সত্যি কথা বলেছেন, আমাদের জন্য আসলে সময় প্রয়োজন, তাই না? ওই যে রেবেকা আপু যেমন বললেন 30 মিনিট নিজেকে দেয় প্রতিটা দিন, এটা আসলে উচিত সবার দেওয়া। আপুর কাছ থেকেও শুনতে চাই, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, আর আজকের আড্ডাটা কিন্তু অসাধারণ ছিল, খুব জমে উঠেছে। হ্যাঁ, অবশ্যই, আর মন খুলে সব কথা বলতে পারলাম, মনের অনেক পার্সোনাল কথা বা কষ্টের কথা সবই তো শেয়ার করে ফেললাম। একদম, তারপর কিভাবে কিভাবে ভালো থাকেন তাও বলে ফেললাম, তাই না? একদম সত্যি কথা। মনেই হচ্ছিল না যে এই সেটে এসে আমরা একটা আড্ডায় বসেছি, মনে হচ্ছিল বিকালে চা খেতে খেতে যেরকম ভাবে আমরা বলেছিলাম শুরুতে, একদম, তাই না? আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনি, যখন খুব কষ্টে থাকেন, হ্যাঁ থাকে না, সবার এই সিচুয়েশনে আসে, যখন খুব কষ্ট লাগে, কোনো একটা কিছু হয়েছে, বা আমার যেমন খারাপ তখন লাগে বেশি যখন কেউ আমাকে ভুল বুঝে, মনে করেন যে কাজটা আমি করি নাই, মানে কেউ যদি মনে করে যে আমি এরকম কিছু একটা করেছি এবং ভুল বুঝে বসে আছে, ওটা কিন্তু আমার খুব কষ্ট লাগে। তখন হয়তো আমি চেষ্টা করি আমার মন ভালো করার কোনো না কোনো ভাবে। সো আপনি কি করেন বলেন যখন খুব কষ্টে থাকেন? যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে তখন তো একটু কিছুক্ষণ চুপ থাকি, নিজেই নিজেকে অনেক প্রশ্ন করি, এটা কেন হলো, এটা তাহলে কি হবে, এটা কি করব, আমাকে যে ভুল বুঝলো ও বুঝতে পারছে না এখন সিচুয়েশনটা। আচ্ছা, তখন আমি এটা ঠিক করে নিই যে না, আমি যতক্ষণ না এটা ক্লিয়ার করব, বলবো, আমার কিন্তু মানে রিলিফ হবে না নিজের কাছ থেকে। তো আমি একটু একা ঘরে থাকি, একা থাকতে তখন একটু পছন্দ করি, সলিউশন বের করি, তারপরে আবার ওটা থেকে বের হয়ে যাই। বাহ বাহ, চমৎকার। আমি একটু আগে বলছিলাম অ্যাকচুয়ালি গাছ নিয়ে, হ্যাঁ, যারা বাড়ি করছে তারা আসলে জায়গা রাখছে না, হ্যাঁ, বা অন্যের মানে রাস্তার উপর উঠে যাচ্ছে, ঠিক আছে, তারপরে অনেক সময় আমরা যেখানে সেখানে ময়লা ফেলছি, পরিবেশটা নষ্ট করছি, মানে এদিকে দেখা যাচ্ছে পানি যাওয়ার কোনো ব্যবস্থাই রাখছি না, আর ওদিকে একটু করে বৃষ্টি পড়লে বন্যা হয়ে যাচ্ছে, তাই না, পানি উঠছে। এরকম কয়েক মাস আগে ওই যে মিরপুরের কোথায় যেন বৃষ্টিতে এই যে কারেন্ট লেগে একেবারে একটা বাচ্চাও মারা গেছে, হ্যাঁ গত বছর, হ্যাঁ হ্যাঁ গত বছর, মানে খুব খুব কষ্ট লেগেছে আমার এই নিউজটা যখন দেখেছি, মানে কি আর বলবো। সো আপনাদের কাছ থেকে একটু আসলে জানতে চাই যে এই যে আমরা পরিবেশটা নষ্ট করছি, এটাকে ঠিক করার উপায় কি? আমি মনে করি এটা ঠিক করার উপায় হচ্ছে সর্বপ্রথম গাছ লাগাও, বাড়ি যখন করো অন্তত রাস্তা চলার জন্য কিছু জায়গা, আর দ্বিতীয় হচ্ছে যখন দোতলা করি আমরা বেলকনি করতে গেলে এমন বাজে করি
মানে এতটুকু করি একদম এমন বাজে নিয়ে আসি নিচে মানে একটা বড় গাড়ি গেল ওর করে বের করে দিতে লেগে যাবে এরকম একটা পজিশন দাঁড়িয়ে যায় আমরা তো এই দিকটা খেয়াল করি আর আমরা বাসার ছাদে মানে ছাদ বাগান করতে পারি একদম সত্যি কথা। আপু কি একমত নাকি ওনার সাথে? এখন আসলে আপুর সাথে একমত, অবশ্যই একমত। তবে নিজেকে ভালো রাখার জন্য, আনন্দে রাখার জন্য ওই যে আপু বলছিল গাছের কথা, এই যে এই উদ্যোগগুলো এই উদ্যোগগুলো নিলে আমার মনে হয় একদম সত্যি কথা। আমরা একদম শেষের দিকে চলে আসছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। অনেক ভালো লেগেছে। নেক্সাস টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা কলা কৌশলী আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক কষ্ট করে আমরা বিদায় নিয়ে তারপরে গান শুনতে শুনতে বাড়ি যাব। আমি জাকিয়া সুলতানা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য এখানে, এবং আপুকেও অনেক অনেক ধন্যবাদ। একদম মানে আমাদেরকে এত করে উৎসাহ দেওয়ার জন্য, আমরা যেন বোরিং ফিল না করি। থ্যাংক ইউ সো মাচ। বিদায় নিয়ে নিচ্ছি নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। আমরা গানে চলে যাই। আচ্ছা, আজকে যারা জয়েন করেছে আপুদের অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে অনেক টিপস দিয়েছেন, অনেক সময়টা ভালো কাটছে। আর আমি এখন যে গানটি করব সাবিনা ইয়াসমিনের সবার খুব প্রিয় গান, এই মন তোমাকে দিলাম। আমি নেক্সাস টিভিকে আমার মন দিয়ে যাচ্ছি এবং সেই সাথে সব লেডিসদেরকে মন দিচ্ছি। ঠিক আছে, করছি। না 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 লা 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 তেরে নাম বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিনে গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, তুমি ভুলো না আমারি নাম, তুমি চোখের আড়াল, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই